কিছুদিন আগেই মালয়েশিয়ার পাশাপাশি চীন সফর করে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের সাথে বাংলাদেশের বিভিন্ন বাণিজ্য সম্ভাবনা এবং উন্নয়ন সহযোগী হিসেবে চীনের আগ্রহ তখন থেকেই আলোচনায়। সেই আলোচনায় বারবারই ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়ে কেউ কেউ দুশ্চিন্তা প্রকাশ করছেন। সংবাদযোগে আজ এ নিয়ে আলাপ। আমাদের সাথে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং ডি-ক্যাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমি শুরুতেই মাহবুব হাসান সালের কাছে আসতে চাই। বেইজিং এর সাথে ঢাকার সুসম্পর্ক নিয়ে দিল্লি এবং ওয়াশিংটনের প্রতিক্রিয়ার ব্যাপারে আপনার মন্তব্য জানবো শুরুতেই। ধন্যবাদ। বাংলাদেশের সঙ্গে চায়নার সম্পর্ক ঐতিহাসিক, আমরা জানি 50-51 বছরের সম্পর্ক, এবং যেই সেক্টরগুলোতে চায়না আমাদেরকে সবসময় সহযোগিতা করে এসছে এবং এই ভিজিটেও মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যে ভিজিট, সেই ভিজিটেও এটা রিফ্লেক্টেড হয়েছে। সেগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ইনভেস্টমেন্ট। পৃথিবীর বেশিরভাগ উন্নয়নশীল দেশই চায়নার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিং এবং ইনভেস্টমেন্ট, এগুলো ছাড়া ঠিক চলতে পারছে না। এটি বাস্তবতা, এবং এই বাস্তবতা যুক্তরাষ্ট্র এবং ভারত যে অনুধাবন করে না বা বোঝে না তেমনটি নয়। তবে আজকাল যেই জিওপলিটিক্যাল কম্পিটিশন আমরা দেখছি এবং যেই জিওপলিটিক্যাল রাইভালরি আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, এবং বাংলাদেশ যে অঞ্চলে অবস্থিত এটি কোনোভাবেই ব্যতিক্রম নয়, সেই জিওপলিটিক্যাল কম্পিটিশন এবং রাইভালরির জায়গাটাতে বাংলাদেশকে নিজের যে অবস্থান, বাংলাদেশ ফার্স্ট ফরেন পলিসি, সেটিকে পরিষ্কারভাবে সকলের কাছে, বিশেষ করে গ্লোবাল পাওয়ার যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরতে হবে। ভারতকে আমি গ্লোবাল পাওয়ার মনে করি না, ভারত একটি আঞ্চলিক শক্তি। তবে যেহেতু আমাদের ইমিডিয়েট নেইবার, তিন দিকে আমাদের সীমান্ত ভারতের সঙ্গে, অতএব ভারতের বিষয়টিকেও আমরা গুরুত্ব দিয়ে দেখি। তবে ভারতকেও ইকুয়ালি গুরুত্ব দিয়ে বাংলাদেশের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোর প্রতি যত্নবান হতে হবে। আর চায়নার ব্যাপারে আমি যেটি বলছি যে আমরা এমন অবস্থানে আছি যেখানে চাইনিজ ইনভেস্টমেন্ট এবং চাইনিজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোর জন্য চায়নার সহযোগিতা অবশ্যই আমাদের প্রয়োজন, এবং এটি একটি বৈশ্বিক বিষয়ে পরিণত হয়েছে। পৃথিবীর বিভিন্ন মহাদেশের দিকে আপনি যদি তাকান তাহলে দেখতে পাবেন, এশিয়া বলেন, আফ্রিকা বলেন, ল্যাটিন আমেরিকা বলেন, এমনকি ইউরোপ বলেন, তাদের সঙ্গে চায়নার যে সহযোগিতা সেটি অব্যাহত রয়েছে এবং বাড়ছে। তো এটি নতুন কোনো বিষয় নয়। তবে আজকাল যেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এই জিওপলিটিক্যাল কম্পিটিশনের যুগে, রাইভালরির যুগে, যে কোনো ইকোনমিক ডেভেলপমেন্ট প্রজেক্ট বা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টকেও জিওপলিটিক্যাল লেন্স দিয়ে দেখার একটি প্রবণতা, সেটি যুক্তরাষ্ট্রেরও আছে এবং ভারতেরও আছে। সবসময় এটি জাস্টিফাইড নয়। ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের অবশ্যই প্রয়োজন, এবং সেই প্রয়োজন মেটানোর জন্যে আমাদের চায়নার চেয়ে বড় এবং ডিপেন্ডেবল পার্টনার আসলে আপনি চারদিকে যদি তাকান তাহলে খুব একটা নেই। অতএব চায়নার সঙ্গে বাংলাদেশের যে পার্টনারশিপ, এটা গ্রোয়িং, এটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থেকে চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ শেয়ার্ড ফিউচারে উন্নীত হয়েছে, এবং এই ধরনের পার্টনারশিপ কিন্তু চায়নার সঙ্গে বহু দেশের আছে, বাংলাদেশ একমাত্র দেশ নয়। আমরা যদি আসছি আবারও আপনার কাছে নিশ্চয়ই। ডি-ক্যাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন আমাদের সাথে যুক্ত আছেন, তার কাছ থেকে ঘুরে আসতে চাই। প্রধানমন্ত্রীর চীন সফরে আপনি সফর সঙ্গী ছিলেন, এবং বাংলাদেশ চীনের মধ্যকার যেসব দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে, সেগুলোর মধ্যে কোনো বিষয়ে দিল্লি ও ওয়াশিংটনের বিরূপ প্রতিক্রিয়ার কারণ থাকতে পারে বলে কি আপনার মনে হয়েছে? না, দেখেন, এই আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা 71 টিভি দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন, এরকম একটা তো আশঙ্কার জায়গা প্রথম থেকেই আছে, এবং চায়না কি করছে সেটা যেমন ইন্ডিয়া তারপরে নজর রাখছে, আবার ইন্ডিয়া কি করছে সেটা চায়না নজর রাখে। এটাই স্বাভাবিক এই অঞ্চলে, কারণ এই দুটো দেশ হচ্ছে এই অঞ্চলের মধ্যে আমাদের এই অঞ্চলের শক্তিশালী দুটো রাষ্ট্র। এবং যখন মাননীয় প্রধানমন্ত্রী
চায়না চীন সফর করলেন, সেই সফরে কিন্তু অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে। দেখেন, আমাদের যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার বলেন বা ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন, চায়না তিস্তা প্রকল্পে আগ্রহ দেখিয়েছে, তিস্তা মহাপরিকল্পনা আগ্রহ দেখিয়েছে। দুটো বন্দর, যেটা মোংলা বন্দর উন্নয়নে চায়নার আমরা করছি, সহযোগিতা নিচ্ছি। এছাড়া চিটাগাং কেন্দ্রের যে স্যাটেলাইট শহর, এরকম অর্থনৈতিক অঞ্চল, এরকম অনেক অঞ্চলে চায়নার কিন্তু মানে অর্থায়ন বা সহযোগিতা যেটাই বলেন। তো এই মুহূর্তে কিন্তু আমাদেরকে অর্থ সহায়তা বলেন বা ঋণ বলেন, বড় অঙ্কের ঋণ এই অঞ্চলের মধ্যে চায়নার দেওয়ার ক্ষমতা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে যাবেন এবং চীন সেটা করবে, তাহলে সেই অঞ্চলে চীনের উপস্থিতিকে ইন্ডিয়া হয়তো তার নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি মনে করতে পারে, এবং সেটা তাদের এই বিষয়টা কনসার্ন আছে, এবং এই কনসার্নটা তারা সরকারের বিভিন্ন মাধ্যমে কিন্তু জানিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা নেওয়ার আগেই কিন্তু বলেছেন যে আমাদের পররাষ্ট্রনীতি হবে সবার সঙ্গে বর্তিত, বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ বাংলাদেশ প্রথম। তিনি কোনো একটা দেশের প্রতি অধিক আনুগত্য বা এটা দেখাতে চান না, বা উনি স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন। এবং উনি ভারতের ক্ষেত্রে ভারতের সাথেও বন্ধুত্ব হতে পারে, এবং ভারতের সাথে আমরা 5ই আগস্ট 2024-এর 5ই আগস্ট পরবর্তী যে সম্পর্কের শীতলতা দেখেছিলাম, সেই শীতলতায় দাঁড়িয়ে কিন্তু এখন কিন্তু সম্পর্ক দুই দেশেই কিন্তু চাচ্ছে যে সম্পর্কের একটা উন্নয়ন করতে। কারণ হচ্ছে, আপনি দেখেন, আপনি কিন্তু চাইলে আপনার সবচেয়ে নিকট এবং বৃহৎ প্রতিবেশী ভারতকে কিন্তু ইগনোর করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার পাশেই পুরোটা অঞ্চল জুড়ে অনেক কিছুর জন্য আপনি ভারতের উপর ডিপেন্ডেন্ট, আবার ভারতও আপনার উপর ডিপেন্ডেন্ট। সুতরাং দুই দেশের মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে দুই দেশের মানুষের উন্নয়ন হবে। সেই জায়গায় দাঁড়িয়ে দুই দেশেই কিন্তু আন্তরিকভাবে চাচ্ছে যে সম্পর্কের উন্নয়নের বা যে ইস্যুগুলো নিয়ে আলোচনা থেমে গিয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, বর্তমান সরকার সেগুলো আবার চালু করার উদ্যোগ নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বাংলাদেশেরও অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমি মনে করি এই যে আপনি আরো জানেন যে এই মাসেই, চলতি মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জি গোর বাংলাদেশ সফরে আসছেন। তো আপনি একজন বিশেষ দূত কিন্তু শুধু কয়েকটা মিটিং করার জন্য কোনো দেশে আসেন না, উনি ওনার দেশের স্বার্থ উদ্ধার করার জন্যই একটা দেশে যান। সেক্ষেত্রে উনি জানার চেষ্টা করবেন যে এই অঞ্চলে উনি বাংলাদেশের কাছ থেকে এটা পরিষ্কারভাবে জানতে চাইতে পারেন। আমরা যতটুকু জেনেছি যে এই চীনের সাথে তার সম্পৃক্ততা কতদূর, বা ইন্ডিয়ার সাথে তার সম্পর্কটা কোন পর্যায়ে আছে, এইগুলোর একটা পরিষ্কার বাংলাদেশের অবস্থান কিন্তু ওই যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জি গোর জানতে চাইতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ একটা কূটনীতির একটা হটস্পটে কিন্তু দাঁড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটি সুন্দর এবং ব্যালেন্সড এখনো পর্যন্ত এই জায়গাটি নিয়ে নিশ্চয়ই আসবো আপনার কাছে। তবে ব্যালেন্সের কথা যেহেতু এলোই এবং বারবারই আসছে, মাহবুব হাসান সালের কাছে আমি একটু জানতে চাই। আপনি বলছিলেন চায়নার সাথে বাংলাদেশের বহুদিনের সম্পর্কের বিষয়ে। আমরা যদি তিনটি দেশকে নিয়ে আলোচনা করছি, সেই তিনটি দেশকেই নিয়ে এই পয়েন্টটা তুলে ধরি যে ওয়াশিংটন, দিল্লি, বেইজিং সম্পর্কের ভারসাম্যের ক্ষেত্রে ঢাকার চ্যালেঞ্জ কি দেখেন? ডিপ্লোমেসি আজকের যুগে অত্যন্ত চ্যালেঞ্জিং, বিশেষ করে বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক লোকেশন, সেই লোকেশনে আমার সহ-আলোচক আরিফুজ্জামান ভাই খুব সুন্দর করে বলছিলেন যে আমরা না চাইলেও এই জিওপলিটিক্যাল রাইভালরির যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে অবস্থান করছি। আমি বলছি না যে আমরা কোনো পক্ষ নিচ্ছি, কিন্তু আমাদের লোকেশন বা জিওগ্রাফি তো আমরা চেঞ্জ করতে পারবো না। বে অফ বেঙ্গল এবং বাংলাদেশ সেই জায়গাটার মধ্যেই অবস্থান করছে। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, ব্যালেন্সিং অ্যাক্ট বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে যে আমরা কোনো পক্ষের প্রতি অতিরিক্ত ঝুঁকে যাব না। আমরা চেষ্টা করব বাংলাদেশ ফার্স্ট, বা বাংলাদেশের যে ইন্টারেস্ট, আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, সেটিকে ম্যাক্সিমাইজ করার জন্যে। এবং আমাদের সঙ্গে একটি দেশের সম্পর্ক বা পার্টনারশিপ অন্য দেশের সঙ্গে আমাদের সম্পর্ক বা পার্টনারশিপকে যেন ক্ষতিগ্রস্ত না করে। তো এটি অবশ্যই একটি ডেলিকেট, শুধু ব্যালেন্সিং অ্যাক্ট না, এটি একটি অত্যন্ত ডেলিকেট ব্যালেন্সিং অ্যাক্ট। তবে বাংলাদেশের
পররাষ্ট্র নীতি সংক্রান্ত যে এস্টাবলিশমেন্ট এখন পর্যন্ত আমরা যা দেখেছি বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে, তাতে আমি আশাবাদী যে আমরা এই ব্যালেন্সিং অ্যাক্টটি ভালোভাবেই করতে পারবো। একটি ছোট্ট উদাহরণ, যে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে আমাদের প্রতিপক্ষ ছিল সাইপ্রাস, এবং সাইপ্রাস কিন্তু বহুদিন ধরে ক্যাম্পেইন করছিল। বাংলাদেশের ক্যান্ডিডেটের কিন্তু খুব অল্প দিনের, এবং এই সরকার এসে দুই আড়াই মাসের মধ্যে যে সফলতা দেখিয়েছে এবং আমরা যে বিজয়ী হয়েছি সেই নির্বাচনে, এটি আমাদের ফরেন পলিসি এস্টাবলিশমেন্টের যে ম্যাচুরিটি সেটির একটি খুব ভালো উদাহরণ। তো আমি আশা করি এবং বিশ্বাস করি যে আমরা এই ব্যালেন্সিং অ্যাক্টটি ভালোভাবেই করতে পারবো। আমরা আবারও বলছি যে চায়নার সঙ্গে আমাদের যে ইকোনমিক টাইজ বা ইকোনমিক রিলেশনশিপ, আমাদের ডেভেলপমেন্টাল নিডস যেগুলো, সেগুলো মিট করার জন্যে সেখানে আসলে চায়নার কোনো বিকল্প নেই। চায়নার বিকল্প আমেরিকা বা ইন্ডিয়া হতে পারবে না, এটি বাস্তবতা। তো এই বাস্তবতাটিকে আমাদের খুব আর্টিকুলেটেড ওয়েতে তুলে ধরা অন্য দুই শক্তির কাছে, যুক্তরাষ্ট্র এবং ভারত। আর ভারতের সঙ্গে সম্পর্কটি একতরফা নয়। ভারতের যেমন বাংলাদেশকে প্রয়োজন, বাংলাদেশেরও ভারতকে প্রয়োজন। এই প্রয়োজনটি একটি দেশ, বড় দেশ যদি মনে করে যে না, শুধু তারই আমাকে প্রয়োজন, আমার তাকে প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্কটিতে তিক্ততা চলে আসে। তো সেটি যেন না আসে, সেটির জন্য বড় প্রতিবেশী হিসেবে ভারতকে আরো দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা কথাবার্তাগুলো বেশ ভালোই দেখেছিলাম নির্বাচনের পরপর, কিন্তু কিছু কিছু কাজকর্ম আমরা যা দেখেছি সেগুলি খুব একটা আশাব্যঞ্জক ছিল না। পুশিনের মতো ঘটনা, বর্ডার কিলিং, এইগুলো বন্ধ করতে হবে। সামনে আমাদের গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে, সেটি নিয়ে নতুন নেগোসিয়েশন এবং একটি নতুন এবং আসলে অনেকগুলো বিষয় তো এখানে জড়িত, দ্বিপক্ষীয় অনেকগুলো বিষয় এখানে উঠে আসে। আমি আরিফুজ্জামান মামুনের কাছে শেষ প্রশ্নটি রাখতে চাই। এই যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বলছিলেন মাহবুব হাসান সালেহ, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অটল থেকে এই চ্যালেঞ্জগুলো সবগুলো দেশের সাথে, যে তিনটি দেশ নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করছি, সেই দেশগুলোর সাথে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ, সেগুলো মোকাবেলায় কি কি পদক্ষেপ ঢাকার গ্রহণ করা উচিত বলে আপনি ভাবেন? না দেখেন, একটা চ্যালেঞ্জ তো আছেই, কারণ আপনি সবার সাথে ব্যালেন্স করে চলতে গেলে কোথাও যদি একটু ভুল হয়, তখন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে বা একটা আশঙ্কা থাকে। সে জায়গায় দাঁড়িয়ে তারেক রহমান যখন রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব নিলেন, তখন কিন্তু উনি স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে আমরা সবার সাথে এঙ্গেজ হতে চাই, কিন্তু সব সম্পর্কই হবে বিদেশের সাথে, বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক হবে সাম্য এবং সমমর্যাদার ভিত্তিতে। অর্থাৎ কেউ আমাদেরকে একেবারে তাদের প্রজা মনে করবে বা আমাদেরকে তারা প্রভুর মতো ভাব দেখাবে, এইটা উনি কিন্তু স্পষ্ট ঘোষণা দিলেন যে এটা হবে না। এবং উনি সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সাথে সম্পর্ক, দেখেন আমাদের সাথে ভারতের সম্পর্ক কিন্তু ঐতিহাসিক। এটা আপনি যেভাবেই বলেন, কোনোভাবে এটা নষ্ট করা যাবে না বা সম্পর্কের অবনতি ঘটে দুই দেশের কারোরই আদতে মানে লাভবান হওয়া যাবে না, কারণ দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে। যদি সম্পর্ক একটা জায়গায় থেমে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ এবং ভারত দু দেশই ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি এবং চায়নার সাথে যে ইকোনমিক যে রিলেশনটা, অর্থাৎ ডেভেলপমেন্ট যে রিলেশনটা, বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার, এই মুহূর্তে চায়না কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার। এবং সেই জায়গায় চায়নার সাথে একরকম সম্পর্ক, তার বাংলাদেশের স্বার্থ করে, আবার এই ভারতের সাথেও স্বার্থের ভিত্তিতে, দুই দেশের স্বার্থের ভিত্তিতে সম্পর্কটা হতে হবে। বাংলাদেশ কিন্তু সবসময় বলেছে এবং ভারতও ইদানিং কিন্তু বলছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে মানুষে মানুষে, অর্থাৎ পিপল টু পিপল কানেকশন হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে স্যার যেটা বললেন যে গঙ্গা ব্যারেজের আমাদের আছে, অনেকগুলো ইস্যু আছে সামনে, অনেকগুলো আছে, সেই ইস্যুগুলোতে এগোতে হবে। এবং বাংলাদেশ, আমি দেখেন আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আমরা অনেকগুলো চুক্তি করেছি ট্যাক্স কমানোর জন্য। আমরা বোয়িং কেনার চুক্তি করেছি এবং অনেকগুলো বাণিজ্যিক চুক্তি হয়েছে, সেইগুলো নিয়েও যদিও অনেক প্রশ্ন আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেগুলো নিশ্চয় পরবর্তীতে আমি মনে করি রিভিউ হবে। এবং স্যার যেটা বললেন যে কূটনীতিতে বাংলাদেশ যে এখন একটা
অবস্থানে গিয়েছে সেটার বড় প্রমাণ হচ্ছে জাতিসংঘের 81 মানে 81তম অর্থাৎ যতটাই সংবেদনশীল হোক না কেন, ওই যে ব্যালেন্সিং অ্যাক্ট যেটির কথা আমরা বারবার বলছিলাম, কখনোই ভারতের সাথে হোক, আমি ভারতের সাথে বিশেষ করে বলছি, কারণ হচ্ছে ভারতের সাথে কোনোভাবেই আপনি সম্পর্ক থামিয়ে রাখতে পারবেন না। এটাকে কিভাবে আরো উন্নত করা যায় পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এবং সমঝোতার ভিত্তিতে, সেদিকে বাংলাদেশের যাওয়া উচিত। কারণ দুই পক্ষই উদার মানসিকতা নিয়ে এদিকে গেছে। আমরা কিন্তু কিছু ডেভেলপমেন্ট দেখেছি ইতিমধ্যেই, যে ভারতের আমরা সীমান্তে অনেকদিন হত্যা দেখিনি, যদিও মাঝখানে আমাদের পুশিং নিয়ে একটা অস্থিরতা, দুই দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা। এই সবগুলো সমস্যারই নিশ্চয়ই সমাধানের পথে হাঁটার প্রয়োজন রয়েছে, যেটি বলছিলেন যে কূটনৈতিক একটা ভারসাম্যের জায়গায়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। সময়টা শেষ হয়ে গেছে আমাদের আজকের আলোচনার। মাহবুব হাসান সালেহ এবং আরিফুজ্জামান মামুন, ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।